জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। মালয়েশিয়া সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা। ধমক দিয়ে বন্ধ করা যাবে না নির্বাচন, ক্ষমতায় গেলে ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমাবে বিএনপি। প্লট নিতে শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক। রেহানা সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য। বিচার বিভাগের আলাদা সচিবালয়ের বাধা কাটবে কিনা, হাইকোর্টের রায় 2 সেপ্টেম্বর। সাদা পাথর লুট হওয়ার পর ভোলাগঞ্জে দুদক। সর্বদলীয় চুরি আর প্রশাসনের নির্লিপ্ততায় ক্ষোভ। দেশ বরেণ্য বুদ্ধিজীবী যতীন সরকারের জীবন অবসান, জন্মস্থান নেত্রকোনায় শেষ বিদায়ের প্রস্তুতি। আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মামুন উর রশিদ, শান্তা শার্লিন। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের খবর। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কাজ করছে তার সরকার। মালয়েশিয়া থেকে আরো জানাচ্ছেন সম্রাট হোসেন, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। মালয়েশিয়া সফরের শেষ দিন কেবাসাং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners. দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ চলছে জানিয়ে ডক্টর ইউনুস বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে জনগণের অংশীদারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. মালয়েশিয়ায় 10,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, আর এই বাংলাদেশি শিক্ষার্থীদের গ্রাজুয়েট প্লাস ভিসা দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। এতে করে প্রথমবারের মতো পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সম্রাট হোসেন, চ্যানেল 24, সেলেঙ্গার, মালয়েশিয়া। প্রধান উপদেষ্টা সফর নিয়ে আমরা আরো খবর জানাবো। মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাটকে দেখতে পাচ্ছি। সম্রাট, 3 দিনের সফর শেষে প্রধান উপদেষ্টা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই 3 দিনের সফরে বাংলাদেশের অর্জন কি, আপনি যদি জানান দর্শকদের উদ্দেশ্যে। মূলত এই সফরকে ঘিরে কিন্তু বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যারা এই মালয়েশিয়াতে অবস্থান করছেন কিংবা বিদেশগামী কর্মী যারা দেশে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের প্রত্যাশা ছিল বলা যেতে পারে। সেই ক্ষেত্রে বিশেষ করে আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তাদের মধ্যে কিন্তু বৈঠক হয়েছে। এটি বাংলাদেশ এবং মালয়েশিয়ার 2 অংশের মধ্যেই কিন্তু সেই বৈঠক চলমান ছিল এই 3 দিন ধরেই। কিন্তু প্রথমত একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এই সফরকে ঘিরে কিন্তু 5টি সমঝোতা স্মারক সই হয়। সেখানে প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, আন্তর্জাতিক শিক্ষা সহ এসব বিষয় নিয়ে কিন্তু এখানে সমঝোতা স্মারক সই হয়। এছাড়া
তিনটি নোট কিন্তু বিনিময় হয়। এর মধ্যে বলা যেতে পারে আমাদের সাথে গতকাল এখানে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও কিন্তু বলা হয়েছে যে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে এখানে যারা প্রবাসী শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছিল যে তারা এখানে পড়াশোনা করার পর তারা কোনো ধরনের কাজের সুযোগ পান না। সেই ক্ষেত্রেও কিন্তু ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বলা হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কিংবা এই সফরকে ঘিরে এটি তারা কিন্তু দাবি করছেন। পাশাপাশি আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে মালয়েশিয়াতে কিন্তু অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু কাজের পর চাকরি দুঃখিত তারা মূলত এখানে যারা পড়াশোনা করতে আসে তারা কিন্তু তাদের পড়াশোনা শেষে কিন্তু কাজের সুযোগ পায়, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে এই সুযোগটি নেই। সেই ক্ষেত্রে বলা যেতে পারে এই বাংলাদেশিরা হয়তোবা আগামীতে এখানে পড়াশোনা শেষের পর তারা হয়তোবা কাজে যোগ দিতে পারবে। এছাড়া প্রবাসী যারা বিদেশগামী কিংবা এখানে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে একটি সুসংবাদ দেওয়া হয়েছে যে এখানে যারা অবস্থান করছেন প্রবাসী বাংলাদেশিরা তারা যে কোনো সমস্যায় কিংবা তাদের যদি কোনো ধরনের সংকট থাকে সেক্ষেত্রে তারা বাংলায় তারা এখানে অভিযোগ করতে পারবেন, এই কথাটি কিন্তু বলা হয়েছে। আর মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে এখন থেকে মালয়েশিয়ার যে নাগরিকরা যে সুবিধা এখানে পেয়ে থাকেন বাংলাদেশিরাও কিন্তু এই ধরনের সুবিধাই পাবেন। তো বলা যেতে পারে এখানে আসলে অনেকটাই আশার আলো দেখা যাচ্ছে। সেটি বাস্তবায়ন হতে আসলে কত সময় লাগবে এখন সেটি সবার মনে প্রশ্ন। আর আরেকটি বিষয় সর্বশেষ যদি জানিয়ে দেয় যে মালয়েশিয়া থেকে যে 18,000 বাংলাদেশ থেকে মালয়েশিয়া যে 18,000 কর্মী আসতে পারেনি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের 8,000 নিবন্ধিত হয়েছে, তাদেরকে হয়তো শীঘ্রই এদেশে আনার বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। সম্রাট, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সম্রাট হোসেন। এদিকে 3 দিনের মালয়েশিয়া সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় বিমান বাংলাদেশের ফ্লাইটে কুয়ালালামপুর ছাড়েন তিনি। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় কনগ্লোমারেট সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফরি চিয়া দেখা করেন। একটি হোটেলে তাদের এই সাক্ষাৎ হয়। সানওয়ে গ্রুপ আবাসন, হসপিটালিটি, রিটেইল, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে বড় পরিসরে ব্যবসা পরিচালনা করে আসছে। গেল 11 আগস্ট রাতে মালয়েশিয়া পৌঁছান প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি মনে করে তাদের দল। অনেক কথা শুনতে পাই, কেউ কেউ বলেন হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের খবরে বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্র্যাক EPL আয়োজিত ফরেন ইনভেস্টর সামিটে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমিয়ে টেকসই অর্থনীতি গড়ে তুলবে। ইতিমধ্যে নির্বাচনের খবর দেশে বিদেশে সব জায়গায় চলে গিয়েছে। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে 15 আগস্ট সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি। মসজিদ ও দলীয় কার্যালয়ে পালিত হবে এই কর্মসূচি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে শুক্রবার সকাল 11টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলের সিনিয়র নেতারা। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে। বিদেশিদের ডিজাইনে নির্বাচন হলে রক্ত দিয়ে হলেও সুষ্ঠু ভোট আদায়ের হুঁশিয়ারি দিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জুলাই সনদ ও ঘোষণাকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিলে তিনি বলেন, নির্বাচনের আগে কোনো দল যদি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তবে ভোট কেমন হবে তা বোঝাই যায়। ক্ষমতায় যারা যাবেন তারা সংস্কার করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। জানান, জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে, তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার যেসব শর্ত রয়েছে তা দৃশ্যমান হতে হবে। জনগণের বিপরীতে দাঁড়িয়ে আরেকটা 1-11 তৈরি না করার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের জন্য শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক। পরে রাজুকের আবাসন নীতিমালা না মেনে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে 30 কাঠা প্লট বরাদ্দ নেওয়া হয়। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যে এসব জানান দুদক কর্মকর্তারা। প্রধানমন্ত্রী থাকার সময় পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়েরা। এ কথা জানার পর নিজের নামেও প্লট বরাদ্দ চান ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। বুধবার ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতে এমন সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা। প্লট বরাদ্দের জন্য ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনার উপর টিউলিপ সিদ্দিক চাপ প্রয়োগ করেন বলেও জানান সাক্ষীরা। আদালতকে সাক্ষীরা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষমতার অপব্যবহার করে রাজুক চেয়ারম্যানকে প্লট বরাদ্দের জন্য নির্দেশ দেওয়া হয়। অবৈধভাবে তার সুবিধা পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা গিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই প্লট বরাদ্দের বিষয়ে তারা রাজুকের যে চেয়ারম্যান তাকে সুপারিশ করেছে বা নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী তাকে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। রাজধানীতে একাধিক স্থাবর সম্পত্তি থাকার পরেও কোনো আবেদন ছাড়াই শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক প্লট বরাদ্দ নেন বলে জানান সাক্ষীরা। দুদকের আইনজীবীরা বলেন, রাজুকের আবাসন নীতিমালার আইন লঙ্ঘন করেছেন আসামিরা। ওনার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট, প্লট এবং জমি থাকা সত্ত্বেও উনি সেগুলো কনসিল করে ওনার হলফনামায় ওটা কনসিল করে তিনি সেই প্লট উনি বরাদ্দ নিয়েছেন। এর আগে সোমবার একই অভিযোগে আলাদা 3টি মামলার সাক্ষ্য নেওয়া হয়। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোতে বিচার শুরু হবে কিনা জানা যাবে 21 আগস্ট। দুপক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই দিন ঠিক করে দেন। প্রসিকিউশন বলছে, অভিযোগ গঠন করে বিচার শুরু করাই হবে যুক্তিযুক্ত। তবে এসব অভিযোগ অস্বীকার করেন আসামিরা, বলেন এই হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানো তাদের দায় নেই। এদিকে চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যায় একদিনে শেখ হাসিনা কাদেরের বিচার চেয়ে সাক্ষ্য দিয়েছেন 3 সাক্ষী। 20 আগস্ট এই মামলায় 7ম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। বিচার বিভাগের আলাদা সচিবালয় হতে এখন বাধা সংবিধানের 116 অনুচ্ছেদ। সেই অনুচ্ছেদ থাকবে কিনা এমন প্রশ্নে 2 সেপ্টেম্বর রায় দেবেন হাইকোর্ট। 116 অনুচ্ছেদ বাতিল হলে সারা দেশের বিচারকদের বদলি, পদোন্নতিতে দ্বৈত শাসন বাতিল হয়ে যাবে। বিচার বিভাগের স্বাধীনতার বুলি গেল 54 বছরে সবাই শোনালেও আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় আগ্রহ দেখায়নি কেউই। উল্টো শেখ হাসিনা সরকারের সময় বিচার বিভাগ চলত আনিসুল হকের কথায়। তার কথিত চেম্বার পার্টনার তৌফিকা করিম বিচারকদের বদলি, পদোন্নতিতে চালাতেন ছুরি। বিচার বিভাগের আলাদা সচিবালয়ের প্রশ্নে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়, যার চূড়ান্ত রুল শুনানি শেষে 2 সেপ্টেম্বর রায়ের দিন ঠিক করেন হাইকোর্ট। শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, 116 অনুচ্ছেদ বাতিল না হলে বিচার বিভাগ কখনোই স্বাধীন হবে না। এই দেশে গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে, সর্বশেষ 1000 মানুষ এবং 30,000 যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আত্মাহুতি দিয়েছে, তাদের সামনে আগামী 2রা সেপ্টেম্বর
অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাদের এই স্যাক্রিফাইসের ফলে যদি 2রা সেপ্টেম্বর আমাদের দেশের নিম্ন আদালত পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারে, তাহলে এই জাতির জন্য আরেকটি নতুন মাইল ফলক রচিত হবে। এ মামলায় অ্যামিকাস কিউরি হাইকোর্টকে বলেন 116 অনুচ্ছেদ রেখে আলাদা সচিবালয় করলে তা হবে প্রতারণা। তো যেখানে রাষ্ট্রপতির উপর কর্তৃত্ব ন্যস্ত এবং রাষ্ট্রপতি সেই কর্তৃত্ব এক্সিকিউটিভ ব্রাঞ্চের সুপারিশক্রমে পালন করে, প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে, নিয়ন্ত্রণ তো রাষ্ট্রপতি এবং নির্বাহী বিভাগের হাতে। কাজে এই সচিবালয় একটা দালান ছাড়া আর কিছু হবে না। এবং 116 অনুচ্ছেদকে যথাযথ জায়গায় না নিয়ে এই সচিবালয় প্রতিষ্ঠা করা এই জন্য আমার কাছে মনে হয়েছে একটা প্রতারণা ছাড়া আর কিছু না। তবে ক্ষমতার ভারসাম্য রক্ষায় 116 অনুচ্ছেদ বহাল চায় রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল জানান আলাদা সচিবালয়ের কাজ শুরু হবে যে কোনো সময়। এখন সুপ্রিম কোর্ট যদি তার উপরে কোনো অবিচার করে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে তার ভেন্টিলেশনের জায়গা আছে, আইন মন্ত্রণালয় বলতে পারবে যে আমি এই অবিচারের শিকার হচ্ছি, বিষয়টা তখন টেক আপ করে তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। একক হাতে কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। আমরা যেমন সরকারের হাতে সম্পূর্ণ থাক সেটাও চাই না, সুপ্রিম কোর্টের একক হাতে আসুক সেটাও আমরা চাই না। বিচার বিভাগের আলাদা সচিবালয়ের জন্য সংবিধান সংশোধন করতে কখনোই এগিয়ে আসেনি সংসদ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এ যেন অনেকটা চোর পালানোর পর বুদ্ধি বাড়ার গল্প। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের পর ঘটনাস্থলে গিয়ে হাজির দুর্নীতি দমন কমিশন, দুদক। তোড়জোড়ও দেখালো তদন্ত কমিটি। আপাতত পাথর লুট বন্ধ থাকলেও প্রশাসনের গাফিলতি নিয়ে ক্ষোভ স্থানীয়দের। সিলেট প্রতিনিধি আজহার শিমুলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন নীল মাহবুব, ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফফান। প্রকৃতির সৌন্দর্য যে লুট হতে পারে ভোলাগঞ্জ সেই সমসাময়িক উদাহরণ। এখানে চারপাশে কালো পাথর আছে, তবে এই জায়গাটি দেখে বোঝা যাচ্ছে যে এখানে বড় একটি সাদা পাথর ছিল, যেটি আসলে এই মুহূর্তে নেই, তার মানে লুট হয়ে গেছে। যেখানে বিবেকের দংশন নয়, ছিল লোভের বিস্ফোরণ, আর তাতেই হরিলুট ধলাই নদীর তীরে হাজার বছরের গল্প বয়ে আনা সাদা পাথর। যখন সবাই লুটপাটে মেতেছিল তখন আমিও চাইলে পারতাম, তবে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি, আমার বিবেক বাধা দিয়েছে। ভোলাগঞ্জের এই সাদা পাথর এলাকার পরিধি 15 একর, যার প্রায় 80% এখন ধুধু বালুচর। স্থানীয়দের ভাষায় এখানে যা হয়েছে তা সর্বদলীয় লুট ছাড়া আর কিছুই নয়, সাথে ছিল প্রশাসনের দায়ও। 5ই আগস্টের পর থেকেই কিন্তু প্রশাসনের তেমন সোচ্চারতা কম থাকার কারণে নৌকা নিয়ে আইসা কিন্তু পাথরগুলা যেমনভাবে পারছে সেমনভাবে নিতেছে। আগের তুলনায় যদি বলি যে পাথর সংখ্যা অনেক কম, এই পাশটায় যদি লক্ষ্য করেন পাথর নাই। আপাতত সাদা পাথর আর পাথর খেকোদের দেখা না মিললেও দেখা মিলল লুটের পর অভিযানের তোড়জোড়, তদন্ত কমিটি আর রিপোর্ট দাখিলের আশ্বাস, যেখানে জোরালো প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসনের গাফিলতির কথাও। কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত, আমরা তাদের সবাইকে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। স্থানীয় প্রশাসনকে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল। কথা হলো স্থানীয় মানুষদের সাথেও। সাদা পাথরের সৌন্দর্যই ছিল যাদের জীবিকার প্রেক্ষাপট। বলছেন কমেছে পর্যটকের সংখ্যা, সরকার দায়িত্ব না নিলে দায় মেনে ভবিষ্যতে পাথরই বাঁধতে হবে ক্ষুধার্ত পেটে। এই যে দেখেন না, আমাদের চেয়ারে সবাই চেয়ার খালি, কিন্তু সাদা পাথর লুট করার কারণে পর্যটন কম আসতেছে, বুঝছেন। এদের দেখেন না কালো কালো পাথর হয়ে গেছে, বুঝছেন, পিছন সাহা শেষ। যদিও তাদের প্রত্যাশা আবার কয়েকটা ঢল নামলে ভরাট হয়ে যাবে ধলাই নদীর তীরের সৌন্দর্য, তবে খালি হলো যতটুকু তাতে কতটা টনক নড়বে প্রশাসনের। নীল মাহবুব, চ্যানেল 24, ভোলাগঞ্জ, সিলেট। সাথেই থাকুন।